শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা বিএ ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট বেঙ্গলি রয়েছে, সেই বেঙ্গলি পেপার 8-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব, আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন নিয়ে আসব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে যদি ক্লাস করতে চাও, তাহলে গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবে। যাই হোক, চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের বেঙ্গলি পেপার 8 ইউনিট 1-এ তোমাদের জন্য শুধুমাত্র একটি মাত্র টপিক রাখা হয়েছে, এবং সেটি হচ্ছে বিখ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস, যার নাম হাসুলি বাকের উপকথা। তো এই উপন্যাসটির উপরে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, বিষয়বস্তু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা মন দিয়ে আলোচনাটি শুনো, তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন যদি এই উপন্যাসের উপর ভিত্তি করে আসে, সেটা আনকমন প্রশ্ন হোক আর যাই হোক, তোমরা নির্দ্বিধায় সেটা লিখতে পারবে। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের এই যে হাসুলি বাকের উপকথা, যেটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এটি বাংলা সাহিত্যের একটি অসাধারণ আঞ্চলিক উপন্যাস। তাহলে প্রথম পয়েন্টটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটি কিন্তু একটি আঞ্চলিক উপন্যাস। আঞ্চলিক উপন্যাস কোনগুলো? যেগুলো একটা বিশেষ অঞ্চলের মানুষের রীতি নীতি, ভাষা, মানুষের জীবনযাত্রা, ওইগুলোকে কেন্দ্র করে যখন রচনা করা হয়, তখনই সেটা একটা আঞ্চলিক উপন্যাস হয়ে যায়। তো গল্পের পটভূমির কথা যদি বলি, অর্থাৎ কোন অঞ্চলে বা কোন ধরনের মানুষদের জীবনী নিয়ে গল্পটা লেখা হয়েছে, তাহলে তোমাদের মনে রাখতে হবে যে বীরভূম জেলার কুপাই নদীর বাঁকে অবস্থিত কাহারপাড়া গ্রাম। কোথায়? বীরভূম জেলার কথা বলা হয়েছে, অর্থাৎ বীরভূম জেলার কুপাই নদীর বাঁকে অবস্থিত একটি গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে কাহারপাড়া গ্রাম। তো এই গ্রাম, তার মানুষদের জীবনযাত্রা, তাদের বিশ্বাস, ভাষা, রীতিনীতি, সুখ দুঃখ, এগুলোই সাধারণত এই উপন্যাসে ফুটে উঠেছে। এবং শুধু ফুটেই উঠেছে না, অত্যন্ত বাস্তবসম্মতভাবে বা বাস্তবভাবে ফুটে উঠেছে। মনে হচ্ছে যে জীবন্তভাবে সেই লেখক সেই উপন্যাসের কাহিনীটা আমাদের সামনে তুলে ধরেছেন। এবং তোমরা যখন পাঠ করবে বা শুনবে কারোর কাছে, মনে হবে তোমরাও যেন সেই কাহারপাড়া গ্রামে চলে গেছো এবং তাদের জীবন সঙ্গী বা সঙ্গিনী হয়ে গেছো। লেখক এই গ্রামের জীবনকে নিখুঁতভাবে তুলে ধরে আমাদের চোখের সামনে জীবন্ত করে তুলেছেন। আগেই বলেছি, একেবারে জীবন্ত এবং বাস্তবভাবে ফুটিয়ে তুলেছেন। এত জীবন্ত এবং বাস্তবভাবে কজন বাংলা সাহিত্যিক তাদের গল্পের চরিত্রগুলোকে তুলে ধরতে পারেন, সেটা তোমরা পাঠ করলেই তুলনা করতে পারবে। এই উপন্যাসে কাহার সম্প্রদায়ের মানুষদের সহজ সরল অথচ কঠিন জীবনযাত্রা এবং তার কাহিনী বর্ণিত হয়েছে। তারা দিনমজুর, মাটির সঙ্গে লড়াই করা পরিশ্রমী মানুষ। অভাব, দুর্ভিক্ষ, ঋণ, অনিশ্চয়তা তাদের জীবনের সঙ্গী। তবু তাদের জীবনে হাসি, আনন্দ, প্রেম আর বন্ধুত্ব, এগুলো আমরা লক্ষ্য করি। এই উপন্যাসে তাদের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি, দুঃখ কষ্ট, রাগ অভিমান, ঝগড়া বিবাদ, সবই অত্যন্ত মানবিকভাবে ফুটে উঠেছে এবং ফুটিয়ে তুলেছেন লেখক। তারাশঙ্কর এই উপন্যাসে কাহারদের আঞ্চলিক ভাষা অবিকৃতভাবে ব্যবহার করেছেন, কোনো রকম পরিবর্তন না করে। তারা যেরকম ভাষায় কথা বলেন, ওই ভাষাগুলো তিনি ব্যবহার করার চেষ্টা করেছেন। গ্রামের শব্দ, উচ্চারণ, বাক্য গঠন, আঞ্চলিক বাগধারা, এই সব কিছুই এই গল্পে তিনি হুবহু কোনো রকম পরিবর্তন না করেই তুলে ধরেছেন এবং লিখেছেন। যেমন অঙ্গ, এই যে শব্দটা, এটার বদলে তিনি রং লিখেছেন, যেটা তারা ব্যবহার করত। রাতল বরত, এটার পরিবর্তে তিনি আতল বরত লিখেছেন, এই শব্দগুলো তারা ব্যবহার করত। ভাষার এই ব্যবহার উপন্যাসটাকে আরো জীবন্ত করেছে। পাঠক যেন গ্রামের মানুষের মুখের কথা শুনতে পায় যখন এই উপন্যাসের কাহিনীটা পাঠ করে। আমি আগেও বলেছি, তোমার মনে হবে তুমি যেন সেই কাহার পাড়াতেই অবস্থান করছো। লেখক বুঝাতে চেয়েছেন যে ভাষা শুধু কথা বলার একটা উপায় নয়, বরং সংস্কৃতি, ইতিহাস, এগুলোর পরিচয়ের ধারক
এবং বাহক হিসেবে ভাষা কাজ করে, এটাও তিনি বুঝিয়ে তোলার চেষ্টা করেছেন। উপন্যাসে গ্রামের যে রীতিনীতি রয়েছে, উৎসব, লোক সংস্কৃতি, এগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ধান কাটার উৎসব, নবান্ন উৎসব, তারপর করসান গান, এগুলো তাদের আঞ্চলিক রীতিনীতি, বিয়ের গান, শোকের গান, এই সব কিছুই এই উপন্যাসে উঠে এসেছে। এছাড়া কিছু সম্প্রদায় যেমন শাক্ত, বৈষ্ণব ধর্মীয় বিশ্বাস, গ্রামীণ আচার অনুষ্ঠান, লোকবিশ্বাস এই গল্পটাকে সমৃদ্ধ করেছে। এসব রীতি উৎসব শুধু বিনোদন নয়, বরং মানুষের জীবন দর্শন ও সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করেছে। এই গল্পে মানুষের যে সম্পর্কগুলো, এগুলো খুব স্পষ্ট আর জীবন্তভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। ভালোবাসা, রাগ, অভিমান, বন্ধুত্ব, শত্রুতা, সবকিছুই আছে। চরিত্রগুলো রক্ত মাংসের, তাদের আনন্দ, দুঃখ আর সবকিছু যেন বাস্তবভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে যে নারী চরিত্রগুলো রয়েছে, এগুলো সাহসী, স্পষ্টবাদী, নিজের মনের কথাগুলো বলতে জানে, ওইভাবেই বলতে দেখেছি আমরা উপন্যাসে। গ্রামের মেয়েদের জীবনের যে কষ্ট, তাদের যে শারীরিক পরিশ্রম, সামাজিক নিয়মে বাঁধা জীবন, এখানে স্পষ্টভাবে উঠে এসেছে। উপন্যাসে আধুনিকতার প্রভাবের কথাও কিন্তু রয়েছে। যেমন গ্রামের জীবন ধীরে ধীরে বদলাচ্ছে, পরিবর্তন হচ্ছে। শহরের প্রভাব, শিক্ষা, নতুন চাহিদা, অভাব আর দুর্ভিক্ষ, এগুলো গ্রামের মানুষদের গ্রাম ছাড়তে বাধ্য করেছে একটা সময়। তো প্রাচীন রীতিনীতি, প্রথা, বিশ্বাস, এগুলো দেখছি আমরা ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। উপন্যাসে দেখা যায় যে কাহারদের সহজ সরল জীবনযাত্রা আর তাদের সংস্কৃতি বিলুপ্তির পথে একটা সময়ে। লেখক এর মধ্যেই এক ধরনের দুঃখ এবং হতাশাও প্রকাশ করেছেন। উপন্যাসে কুপাই নদীর বাঁক, বালুকা বেল, ধান ক্ষেত, গাছপালা, ঝোপঝাড়, বৃষ্টি, রোদ, কাদা, এই সব কিছু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। প্রকৃতি যেন গ্রামের মানুষের জীবনের সঙ্গী, তাদের দুঃখ আনন্দের অংশীদার। এই বাস্তব প্রকৃতি চিত্র গল্পটিকে আরো জীবন্ত করে তুলেছে। হাসুলিবাকের উপকথা, যেটি বাংলা সাহিত্যে আঞ্চলিক উপন্যাসের একটা অনন্য উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। আঞ্চলিক ভাষা, সংস্কৃতি, রীতিনীতি, মানুষের আবেগ, সবকিছু খুব নিখুঁতভাবে এই উপন্যাসে উঠে এসেছে। এর মাধ্যমে লেখক কাহারদের জীবনকে কেবল গল্প করেই এখানে তুলে ধরেননি, বরং তাদের যে ভাষা, তাদের যে সংস্কৃতি, এগুলোকে সম্মান দিয়েছেন। উপন্যাস প্রমাণ করে দিয়েছে যে ভাষা আর সংস্কৃতি কেবল গল্পের সাজ নয়, এগুলো গল্পের প্রাণও। হাসুলিবাকের উপকথা গ্রামীণ জীবনের বাস্তব রূপ, ভাষার সৌন্দর্য, সংস্কৃতির বৈচিত্র্য এবং পরিবর্তনের যে একটা যন্ত্রণা, এগুলোকে অত্যন্ত মানবিকভাবে প্রকাশ করেছে। সব মিলিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলিবাকের উপকথা উপন্যাসটি বাংলা সাহিত্যে সত্যি একটা অনবদ্য সৃষ্টি, যেটি পাঠকদের মন জয় করে নিতে পেরেছে। তো এই ছিল উপন্যাসের সামগ্রিক আলোচনা এবং বিষয়বস্তু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটুকু ধারণা নিয়েও যদি তোমরা এই উপন্যাসটিকে পাঠ করো এবং তার উপর ভিত্তি করে যদি তোমরা প্রশ্নপত্রের উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করো এবং মনে রাখার চেষ্টা করো, তাহলেই আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য তুমি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে এগোতে পারবে। আজকের ক্লাস তাহলে এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো একটা টপিক নিয়ে।